প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাস ট্রেনে উপচে পড়া ভিড়, বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ, মহাসড়কের বিভিন্ন পয়েন্টে জাম। সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট, ছোট গরুর চাহিদা বেশি, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, নিরাপত্তা ব্যবস্থা জোরদার। শুরু হলো পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা, ইহরাম বেঁধে রাতেই মিনায় রওনা করেন হজ যাত্রীরা, পূর্ণ হয়ে উঠছে তাঁবুর শহর। নতুন ভূমি আইন হলেও মামলা নিষ্পত্তিতে ধীর গতি, লোকবল সংকট এবং অব্যবস্থাপনার কারণ বলছেন বিশেষজ্ঞরা। এবং মিয়ানমার থেকে গুলির ঘটনায় 7 দিন বন্ধের পর বিকল্প পথে সেন্ট মার্টিনে খাদ্যপণ্য সরবরাহ শুরু, এখনো নাফ নদে বন্ধের ট্রলার। দেখছিলেন সংবাদ শিরোনামের সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে ব্রিফ করছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। সবার জন্য দুর্ভাবনার কারণ সেটা পুনরাবৃত্তি হবে না, এটাই আশা করছি এবং সংশ্লিষ্ট সকলকে যথাযথভাবে দায়িত্ব পালন, পুলিশ, হাইওয়ে পুলিশ প্রশাসন, মালিক শ্রমিক মন্ত্রণালয়, রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন, আজকে আমাদের দেশে আমাদের বাজেট সেশন চলছে জাতীয় সংসদে। এই বাজেট নিয়ে আলোচনা আছে, সমালোচনা আছে, কিন্তু আমরা অন্যান্য দেশেও পৃথিবীর বাজেট হচ্ছে এবং এই বছর পৃথিবীতে মোট 64টি নির্বাচন হওয়ার কথা, যুক্তরাষ্ট্র, ইউকে। আমাদের নির্বাচনও 7ই জানুয়ারি মানে এবছর সম্পন্ন হয়েছে। এর মধ্যে আমাদের প্রতিবেশী ভারতের নির্বাচন শেষ হয়েছে। আজকে আমরা এখানে মূল্যস্ফীতির ব্যাপারটা আমরা উদ্বেগ প্রকাশ করি। সরকার এখানে কোনো কিছুই চাপা দিয়ে সত্যকে আড়াল করে কিছুই করেনি। বাজেট বাস্তবতার ভারসাম্যমূলক একটা বাজেট এবং অনেক দিন ধরে দীর্ঘ চিন্তা ভাবনার পর প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এই বাজেট সংসদে উত্থাপিত। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে ব্রিফ করছিলেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছে মানুষ, ছুটি শুরু হয় যে যেভাবে পারছেন ছুটছেন বাড়ির পানে। রেল স্টেশন এবং বাস টার্মিনালে এখন উপচে পড়া ভিড়। ঈদ যাত্রার 3য় দিনে শিডিউল মেনে চলছে ট্রেন, সময় মেনে যাত্রা করছে বিভিন্ন গন্তব্যের বাস। তবে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। বিস্তারিত প্রতিবেদনে। ব্যস্ত নগরী ঢাকা ছেড়ে ট্রেনে চেপে ঈদ উদযাপনে গ্রামে যাচ্ছে নানা শ্রেণী পেশার মানুষ। যথাসময়ে স্টেশনে পৌঁছাতে না পারায় অনেককেই দৌড়ে ট্রেনে উঠতে দেখা গেছে। শুক্রবার ভোর 6টায় রাজশাহী অভিমুখী ধূমকেতু এক্সপ্রেসের যাত্রার মাধ্যমে শুরু হয় 3য় দিনের ঈদ যাত্রা। যথাসময়ে ট্রেন ছেড়ে যাওয়ায় খুশি যাত্রীরা। টিকিট কাটা থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো ঝামেলা ফেস করিনি আর কি। না, খুব ভালো লাগছে, সবকিছু ঠিকঠাক মনে হচ্ছে।
এই যে দাদু বাড়ি যাচ্ছি ফ্যামিলি সহ, ভালো লাগতেছে। আর ট্রেন যথাসময়ে আসছে। তবে ট্রেন বিপর্যয় যদি না হয় তাহলে আমরা ঠিক মতো সময়ে ইনশাল্লাহ পৌঁছতে পারবো আর কি। ঈদে বাসায় যাচ্ছে, অনেক ভালো লাগছে, পরিবেশটা অনেক সুন্দর। শতভাগ টিকিট অনলাইনে হওয়ায় বিড়ম্বনার কথা জানান অনেকেই। এদিকে ঈদ যাত্রার উপচে পড়া ভিড় রাজধানীর বাস টার্মিনালগুলোতেও। টিকিট সংগ্রহ করতে দাঁড়াতে হচ্ছে লম্বা লাইনে। ঈদ আনন্দের কাছে তুচ্ছ টিকিট কাটার ভোগান্তি। টিকিট পেলে তো সবারই ভালো লাগবে এবং পরিবারের সাথে সবাই মিলে যাচ্ছি, সবার সাথে দেখা হবে, সেটা অনেক ভালো। অবশ্য অভিযোগ আছে বাড়তি ভাড়া নেয়ার। এটা 500 টাকা রাতারাতি, এটা ঠিক না, এটা ঠিক না। হয়তো কিছুটা হইতে পারতো, কিন্তু 150 টাকার জায়গায় 500 টাকা হয়ে যায়, এটা কেমন জিনিসটা অন্যরকম হয়ে গেল না। আমি এখন কি করব? 400 টাকা করে কি যাওয়া যায়? 200 টাকা করে মানে ন্যায্য ভাড়া, 300 টাকা ঈদের জন্য দিলাম, কিন্তু এখন 400 টাকা বলতেছে কিভাবে? পরিবহন সংশ্লিষ্টরা বলছেন বিআরটিএ নির্ধারিত ভাড়ায় নিচ্ছেন তারা। চার্ট ভাড়া অনুযায়ী মনে করেন যে 70 টাকা বেশি, 400 টাকা ভাড়া চাইছে। 80 টাকা কম আছে আমার। অরিজিনাল ভাড়া হইছে 320 টাকা। আসার সময় তো আমরা 1 টাকাও পাই না, পাবো আসতে হয় খালি। এই জন্য যাত্রীদের বুঝেই আমরা 400 টাকা 80 টাকা বেশি নিচ্ছি। যাত্রীর চাপ সামাল দিতে অধিকাংশ রুটেই বাস সংখ্যা বাড়ানো হয়েছে বলেও জানান তারা। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। কুরবানি ঈদকে সামনে রেখে স্বজনদের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। মহাসড়কের সবশেষ পরিস্থিতি জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক রহমান। আতিক, মহাসড়কের কি খবর রয়েছে আপনার কাছে? কেমন দেখছেন ভিড়, আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ঈদের শেষ সময়ে কিন্তু মানুষ কিন্তু ঘরে ফিরছেন ঈদ করার জন্য, এবং এই মুহূর্তে আসলে অনেকটাই কিন্তু মহাসড়ক কিন্তু স্বাভাবিক অবস্থায় যানবাহনগুলো চলছে, এবং কিছুক্ষণ আগেও কিন্তু এই মহাসড়কে অনেকটাই ধীরগতিতে অর্থাৎ যানবাহনে কিন্তু ব্যাপক চাপ ছিল। অর্থাৎ ভোর থেকেই কিন্তু এই মহাসড়কে কয়েকটি সড়ক দুর্ঘটনার কারণে সেখান থেকে কিন্তু আসলে যানজটের সৃষ্টি হয় এবং গাড়ির কিন্তু অনেকটাই চাপ বেড়ে যায়, এবং বঙ্গবন্ধু সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় 14 কিলোমিটার জুড়ে কিন্তু ব্যাপক যানজট এবং যানবাহনের ধীরগতি সৃষ্টি হয়। অর্থাৎ শেষ সময় কিন্তু অনেকটাই মহাসড়কে যারা রয়েছেন তারা কিন্তু যাচ্ছেন বিভিন্ন যানবাহন করে, এবং আপনি জানেন যে এই মহাসড়কের পৃথক ঘটনায় কিন্তু 4 জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো কমপক্ষে 3 জন, এবং এই মহাসড়কে এই সড়ক দুর্ঘটনার কারণে কিন্তু আসলে ভোর থেকেই এই যানবাহন চাপ কিন্তু বেড়ে যায়, এবং যেহেতু সেই সময় আসলে কুরবানি ঈদ, অনেকাই কিন্তু যে বিশেষ করে ট্রাক, বাস এবং বিভিন্ন যে ব্যক্তিগত যে যানবাহন, সেই যানবাহন করে কিন্তু তারা যাচ্ছেন এবং জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু আসলে ঈদ করার জন্য এই উত্তরবঙ্গের যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু শেষ সময় আসলে ঈদ যাত্রা করে যাচ্ছেন, এবং বিভিন্ন এই মহাসড়কে কিন্তু অনেকটাই যানবাহনের বিভিন্ন জায়গায় কিন্তু ধীরগতি রয়েছে। বিশেষ করে আসলে টুলপালা বঙ্গবন্ধু সেতু টুল প্লাজার এলাকায় কিন্তু সেখানে কিন্তু অনেকটাই যানবাহনের চাপ আমরা শুনেছি। তো পুলিশ প্রশাসন দিক থেকে আসলে তা চেষ্টা করছেন যে এই মহাসড়ক দিয়ে যারা চলাচল করছেন তাদেরকে নিরাপত্তার মাধ্যমে আসলে তাদেরকে এই ঈদ যাত্রায় করবেন বলে তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ঈদ যাত্রা নিয়ে সর্বশেষ। আতিক, আপনাকে ধন্যবাদ। এবার সাভার থেকে মহাসড়কের আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান। শাহিন, উত্তরবঙ্গের প্রবেশদ্বার সাভারের সড়কের অবস্থা কি? সবশেষে খবর আমাদেরকে জানাবেন। ঈশাত, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে আছি নবীনগর চন্দ্রা মহাসড়কের যে গুরুত্বপূর্ণ মোড় বাইপাল মোড়ে আছে। আপনাকে জানিয়ে রাখি যে উত্তরবঙ্গের প্রবেশদ্বারকেই বলা হয় এই বাইপাল মোড়কে। আপনাকে যদি জানিয়ে রাখি যে বিশেষ করে দেখতে পাচ্ছেন যে প্রতিনিয়তই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু একের পর এক চাপ কিন্তু বেড়েই চলেছে আমরা দেখতে পাচ্ছি, এবং সেই সাথে আপনাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু অনেক কারখানায় ছুটি হয়ে গেছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি সকালের চাইতে কিন্তু
কিন্তু এখনকার চাপ অনেকটা বেশি এবং যে যেভাবে পাচ্ছে কিন্তু তারা তাদের গ্রামের বাড়ি যাচ্ছে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু প্রত্যেকটি কাউন্টারে এবং বাস স্টপেজে দেখতে পাচ্ছি যে প্রচুর লোক কিন্তু অপেক্ষা করছে তাদের কাঙ্ক্ষিত বাসের জন্য এবং অনেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পরিবহন কাউন্টার মাস্টারদের কথা অভিযোগ করেছে যে তারা কিন্তু ভাড়া বেশির কথা বলছে, ভাড়া বেশি আদায় করে নিচ্ছে এমনটি কিন্তু জানাচ্ছে অনেক যাত্রীরা। এবং আমরা কিন্তু কাউন্টার মাস্টারদের সাথেও কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে তারা অতিরিক্ত ভাড়া আদায় করছেন এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছে। আমরা দেখতে পাই যে অনেক গুরুত্বপূর্ণ যে মোড়গুলো আছে মোড়গুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এবং ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু ব্যবস্থা হাতে নিয়েছে যাতে নির্বিঘ্নে মানুষ তাদের দেশের বাড়িতে যেতে পারে। আমরা যতটুকু দেখেছি যেটা আবদুল্লাপুর থেকে যে বাইপাস যে রাস্তাটা, এই রাস্তাটায় কিন্তু বেশিরভাগ সময় কিন্তু যানজটে নাকাল থাকতেছে, কারণ বিশেষ করে এলিভেটেড এক্সপ্রেস ওয়ের কাজ চলমান থাকায় এই রাস্তাটা অনেকটা সরু হয়ে গেছে, যার ফলে বাড়তি একটি চাপ মানুষের পোহাতে হচ্ছে। কিন্তু সব মিলিয়ে কিন্তু মানুষ নির্বিঘ্নে বাড়ি যেতে পারছে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই ছিল আশুলিয়ার বাইপাল মোড় থেকে ইসরাত। শাহিন, আপনাকে ধন্যবাদ। রেলযাত্রার খবর জানাতে যাচ্ছি কমলাপুরে, সেখানে ব্রিফ করছে র্যাব। আমরা সরাসরি চলে যাচ্ছি ব্রিফিংয়ে। সিরাজগঞ্জ অথবা উত্তরাঞ্চলে চলে গেলেন, আবার পরের দিন তিনি রেলওয়েতে আসছেন, তো জিনিসটা এইভাবে আসলে নির্ধারণ করে ফেলার আসলে কোনো সুযোগ নেই আমি মনে করি। এবার নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন বিল্লাল হোসেন মহাসড়কের আরো খবর জানাতে। বিল্লাল, আপনার কাছে কি খবর রয়েছে, সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। ইশরাত, আপনি জানেন যে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট এই দুটি মহাসড়ক হয়ে প্রতি বছরই ঈদযাত্রায় পূর্ব দক্ষিণ অঞ্চলে 16টি জেলার মানুষের যাতায়াত ঘটে। তো আজকে সকাল থেকে আমরা এই মহাসড়কে এসে দেখেছি রাজধানী ছেড়ে এই মহাসড়কের মানুষ কিন্তু মহাসড়কে বাড়ি ফিরছেন এবং রাজধানীর পাশ থেকে অর্থাৎ সাইনবোর্ড থেকে শুরু করে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এবং কাঁচপুর থেকে 2500-এর পুরিন্দা বাজার এলাকা পর্যন্ত ঢাকা সিলেট মহাসড়কের যে বাস কাউন্টারগুলি রয়েছে সেখানে কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি এবং যাত্রীরা কিন্তু বারবার অভিযোগ করছেন নির্ধারিত সময়ে তারা বাস পাচ্ছেন না, অর্থাৎ সকাল 8টার বাস বেলা 12টা পেরিয়ে গেলে এখন পর্যন্ত তারা পাচ্ছেন না। একই সঙ্গে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে, যে ভাড়া 300 টাকা সে ভাড়া কিন্তু আজকে 400 থেকে 450 টাকা এমন বাড়তি ভাড়াও কিন্তু নেওয়া হচ্ছে। এই অভিযোগগুলো কিন্তু যাত্রীরা আমাদেরকে সকাল থেকেই করে আসছেন। তবে মহাসড়কের কোথাও কোনো ধরনের যানজটের খবর কিন্তু আমরা পাইনি, যদিও ঢাকা সিলেট মহাসড়কের রূপসী, বরপা, বরাবো এসব এলাকাতে প্রায় কিন্তু থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে, অর্থাৎ এই সড়কটি 2 লেন এবং সড়কে 4 লেন নির্মাণের কাজ চলছে, ফলে বাহনগুলো যত্রতত্র চলাচল করে, ফলে এখানে কিন্তু প্রায় ছোট ছোট যানজট সৃষ্টি হচ্ছে। যদিও পুলিশের পক্ষ থেকে তারা কাজ করছেন এমনটা জানিয়েছেন এবং যাতে করে বড় ধরনের কোনো যানজট সৃষ্টি না হয় সেই লক্ষ্যে তারা কাজ করছেন এমনটা জানিয়েছেন। তবে ঢাকা সিলেট মহাসড়কের সাইনবোর্ড থেকে পুরো এলাকা জুড়ে কিন্তু তেমন কোনো ধরনের বড় ধরনের যানজটের খবর আমরা এখন পর্যন্ত পাইনি। আর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একেবারে স্বাভাবিকভাবেই যানবাহনগুলো চলাচল করছে, শুধুমাত্র মেঘনা টোল প্লাজা এলাকাতে পশুবাহী যানবাহন এবং দূরপাল্লার যাত্রীবাহী যানবাহনের কারণে কিছুটা গাড়ির বাড়তি চাপ রয়েছে এমনটা কিন্তু আমরা দেখেছি। এর বাইরে আসলে মানুষ কিন্তু স্বাভাবিকভাবেই বাড়ি ফিরতে পারছেন। হাইওয়ে পুলিশের শিমডাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক শরফুদ্দিন আহমেদ আমাকে জানিয়েছেন তারা কিন্তু এই ঢাকা চট্টগ্রাম সিলেট মহাসড়কের পুরো এলাকা জুড়ে নারায়ণগঞ্জের অংশে 1000-এর বেশি পুলিশ সদস্য মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন, যাতে করে মানুষ নির্বিঘ্নে হয়রানি এড়িয়ে ভোগান্তি এড়িয়ে বাড়ি ফিরতে পারেন। আর নারায়ণগঞ্জের জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মৌসুমী হীরাবাইন আমাকে জানিয়েছেন আজকে কিন্তু তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন, অর্থাৎ যারাই মহাসড়কে যাত্রীদের ভোগান্তির কারণ হবেন, যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেবেন, এমন অভিযোগগুলো যদি তারা পান তাহলে তারা কিন্তু সে ধরনের আইনি ব্যবস্থা নেবেন এমনটা কিন্তু জানিয়েছেন। তো বলা যায় আজকে সকাল থেকেই শুক্রবার সাপ্তাহিক যে ছুটি এবং ঈদের ছুটি একই সঙ্গে হওয়ার কারণে কিন্তু মানুষ কিন্তু বাড়িমুখী হচ্ছেন এবং উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিকেলের পর থেকে এই চাপ আরো বাড়বে এমনটা কিন্তু পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এর সাথে এই ছিল আমার কাছে দুটি মহাসড়কের সবশেষ।
বিল্লাল, আপনাকে ধন্যবাদ। নারায়ণগঞ্জ থেকে মহাসড়কের খবর জানাচ্ছিলেন সহকর্মী বিল্লাল হোসাইন। এবার জানাবো ডেটল অ্যান্টিসেপটিক সোপের সৌজন্যে কোরবানির পশুর হাটের খবর। রাজধানীর কোরবানির পশুর হাটের খবর জানাতে গাবতলী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, হাটে পশুর সরবরাহ কেমন দেখছেন এবং বেচা কেনা ও দরদাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, আমাদেরকে জানাবেন। আপনি যেটা বলছিলেন আসলে রাজধানীর এই গাবতলী গরুর হাটে আমি এখন আছি। এখানে কিন্তু আপনার পশুর সরবরাহ কিন্তু বেশ আছে এবং কোনো কমতি নেই। আপনি জানেন যে আসলে বাংলাদেশে কিন্তু এবার কোরবানি উপলক্ষে কিন্তু এবার চাহিদার থেকে অনেক বেশি কিন্তু আপনার পশুর রয়েছে। এবং আপনাকে আরেকটু বলে রাখি কিন্তু তবে আমরা সকালে কিন্তু এখানে এসেছি এবং এই গাবতলী গরুর হাটে কিন্তু আমরা এখন পর্যন্ত আসলে তেমন বেশি ক্রেতা সমাগম কিন্তু দেখতে পাইনি। এক ধরনের আসলে অলস সময় কিন্তু কাটাচ্ছেন এই গরুর ব্যাপারীরা। এবং আরেকটু বলে রাখি, কিছুক্ষণ আগে কিন্তু র্যাবের যে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক তিনি এখানে এসেছেন এবং তিনি আমাদের পশুর হাট পরিদর্শন করে আমাদেরকে বলেছেন যে আপনার কোনোভাবেই কোনো যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেটি আসলে সেদিকে তারা নজর রাখছেন এবং কৃত্রিম উপায়ে মোটা তাজাকরণ এবং আপনার আর যাতে অসুস্থ কোনো গরু যেন হাটে প্রবেশ করতে না পারে সেদিকেও আসলে তারা কিন্তু আপনার বেশ নজরদারিতে রেখেছেন। আপনাকে একটু বলে রাখি, আপনি যে ক্যামেরা যে গরুটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আসলে আপনার প্রায় রাজশাহী থেকে এই ব্যাপারে নিয়ে আসছে এবং এটির দাম চাওয়া হচ্ছে প্রায় 25 লক্ষ টাকা। এ পর্যন্ত এটি আসলে 10 লক্ষ টাকা হয়েছে। আমরা একটু কথা বলবো। এই গরুটা আপনার কোথা থেকে নিয়ে আসছেন? রাজশাহী থেকে। কত দাম চাচ্ছেন? দাম 25 লক্ষ চাচ্ছে। কত এই পর্যন্ত দাম উঠছে? 10 লক্ষ বলেছে। কত হলে ছাড়বেন বলে মনে করছেন? 13-14 লক্ষ টাকা হলে দিয়ে দেবো। কিন্তু এত দাম তাহলে কেন চাইলেন? যে 13-14 লক্ষ টাকা হলে ছেড়ে দিবেন, 25 লক্ষ টাকা কেন চাইলেন? কারণ বাজারে না হলে তো বেচা লাগবে বাবা, বাজারে না হলে তো বেচে ফেলতে হবে। কিন্তু এত দাম, আর 13-14 লাখ টাকা ছাড়বেন, এর থেকে আর প্রায় 10 লক্ষ টাকা বেশি যাচ্ছেন, কিন্তু কেন এত দাম হাঁকানোর কারণটা কি? নাতে তো দাম কাস্টমারে বলিচ্ছে না কো। আমি 15 লক্ষ বললে বলিচ্ছে যে 5 লক্ষ লাও, 6 লক্ষ লাও। যেমনটি শুনছিলেন আসলে তারা কিন্তু আসলে আপনার দাম অনেক বেশি হাঁকাচ্ছে, কিন্তু যাতে একটু তাদের যে চাহিদা অনুযায়ী দামটা যেন তারা পায় সেজন্য তারা কিন্তু আপনার অনেক বেশি দাম হাঁকাচ্ছে। এবং যেহেতু যদি উনি যদি বলে 15 লক্ষ টাকা, সেক্ষেত্রে ওনার দাম হয়তো বা কেউ বলতে পারে 7 লক্ষ টাকা। সে কারণে আসলে তিনি দাম বেশি বাড়িয়ে যাচ্ছে, যাতে উনি যে চাহিদা মতো যে দামটি আসলে ওনার চাওয়ার মতো সেটি আসলে তারা যাতে আপনার সেই দামটি যেন আসলে তারা পায়। কিন্তু আমরা দেখি যে আসলে ছোট গরুগুলো চাহিদা বরাবরের মতো এবারও কিন্তু আছে এবং ছোট গরুগুলো কিন্তু আসলে কিছুটা বিক্রি হচ্ছে, কিন্তু বড় গরুগুলো নিয়ে কিন্তু বরাবরই কিন্তু আসলে আপনার ব্যাপারীরা কিন্তু আসলে একটা বিপাকেই পড়েন। অনেকে আসলে আপনার বিক্রি না করেই তাদেরকে ফিরতে হয় আপনার এই গরু নিয়ে তাদের বাড়িতে, এবং সেক্ষেত্রে কিন্তু আসলে আনা নেওয়ার যে একটা খরচ এবং এই হাটের যে আসলে আপনার একটা খরচ, সেই খরচটি কিন্তু আসলে তাদের বাড়তি পোহাতে হয়। এরকম একটা কিন্তু আপনার সবসময় কিন্তু এরকম একটা আপনার ঝামেলায় কিন্তু আসলে তারা সবসময় কিন্তু পড়েন। আমরা আপনাকে একটু আর একটু বলে রাখতে চাই, কোরবানি কিন্তু আর মাত্র আছে 2 দিন এবং সেই 2 দিনের মধ্যে কিন্তু এখনো কিন্তু আসলে অনেক ব্যাপারীরা কিন্তু এক ধরনের মাথায় হাত দিয়ে রেখেছেন আসলে বড় গরুগুলো বিক্রি হবে কিনা। আর 2 দিন আছে, ক্রেতা সমাগম তেমন নেই বললেই চলে। এবং আজকে কিন্তু শুক্রবার ছুটির দিন, সেই উপলক্ষে কিন্তু ক্রেতা সমাগম প্রচুর হওয়ার কথা ছিল সকাল থেকেই, কিন্তু সেক্ষেত্রে কিন্তু গাবতলী কিন্তু একটা বড় গরুহাট, সেই গরুহাটে কিন্তু এখনো পর্যন্ত আসলে ক্রেতা সমাগম কিন্তু তেমন একটা নেই। এই ছিল আমার কাছে গাবতলী গরুহাট থেকে সর্বশেষ তথ্য। নিয়াজ, আপনাকে ধন্যবাদ। গাবতলী থেকে কোরবানি পশুর হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে পছন্দের পশু কিনতে হাটে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। এ বিষয়ে সবশেষ খবর জানাতে মৌলভীবাজার ও পিরোজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সালে এলাহি কোটি ও হাসিবুল ইসলাম হাসিব। প্রথমেই চলে যাচ্ছি মৌলভীবাজারে। কোটি হাটে ভিড় কেমন দেখছেন এবং দাম নিয়ে কি বলছেন ক্রেতারা? ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আর মাত্র 2 দিন বাকি কুরবানির ঈদের, কিন্তু ইতিমধ্যেই মৌলভীবাজারের যে ঐতিহ্যবাহী যে হাটটি, আমাদের অস্থায়ী হাট, যেটা মৌলভীবাজার পৌরসভা কর্তৃক আয়োজিত স্টেডিয়ামে বসে, সেই হাটটি এখন পর্যন্ত জমে উঠে নাই। তার কারণ হচ্ছে মৌলভীবাজারের যে বিভিন্ন স্থায়ী হাটগুলো আছে, সেই হাটগুলোর বাজারবার শেষ হওয়ার পরে এই হাটটির মূলত জমে উঠে এবং এই হাটটি মূলত 2 দিন ব্যাপী জমে। এবং এটি হচ্ছে মৌলভীবাজারের ঐতিহ্যবাহী হাট এবং শহরের যারা আছেন তারা ঈদের 2 দিন আগে, অর্থাৎ 1 দিন বা 2 দিন আগে
এই কুরবানি হাটের থেকে গবাদি পশু ক্রয় করে এখানে থাকেন, যার কারণে এখন পর্যন্ত এই কুরবানি হাটটি জমে উঠে নাই। তবে কুরবানির হাটে যারা আয়োজক যারা এবং যারা ইজারাদার তারা বলছেন যে প্রতি বছরের ন্যায় এবারও ঈদের শেষ 2 দিন অর্থাৎ আজ বা কাল এই হাটটি জমে উঠবে এবং দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এই জায়গায় গরুগুলো আসবে। আপনাকে একটা বিষয় জানাতে চাই যে আমাদের এই মৌলভীবাজারের যে বিষয়টি হচ্ছে প্রতি বছর গরুর সংকট থাকে, এবারও 14,000 গবাদি পশুর সংকট রয়েছে কুরবানির পশুর। সেই পশুর হাটের যে সংকট সেই সংকট নিবারণের জন্য ময়মনসিংহ, ঢাকা, টাঙ্গাইল বিভিন্ন জায়গা থেকে গবাদি পশু নিয়ে আসেন ক্রেতারা এবং অত্যন্ত জমজমাটপূর্ণভাবে শেষ 2 দিন এই হাটটি মূলত জমে উঠে এবং এবারও সেটা প্রত্যাশা করা হচ্ছে। আমাদের এইখানে যারা ক্রেতারা যারা আছেন তাদের সাথে অনেকের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে এবার তারা যাচাই বাছাই এখনো করতেছেন, যেহেতু শহরে থাকেন, শহরে থাকার কারণে তারা এই গরুটা নিয়ে রাখবেন কোথায়, যার কারণে তারা এখন পর্যন্ত কিনতেছেন না, যাচাই বাছাই করতেছেন। আমি অনেক বিক্রেতার সাথে কথা বলেছিলাম, বিক্রেতা বলছেন যে গবাদি পশুর যে গোখাদ্যের দাম বৃদ্ধির কারণে এটা এবার গবাদি পশু অনেক দাম বৃদ্ধি পেয়েছে, যার কারণে তারা চড়া দামে বিক্রি করতে হচ্ছে। এবং এই ছিল মৌলভীবাজারের গবাদি পশুর সর্বশেষ তথ্য। আমি চলে যাচ্ছি আমাদের সহকর্মীর কাছে, তার এলাকার সর্বশেষ বিস্তারিত তথ্য আমাদেরকে জানাচ্ছে। হ্যাঁ, যেমনটাই বলতেছিলেন যে পিরোজপুরে সারা দেশে পিরোজপুরে কিন্তু কোরবানিকে সামনে রেখে ইতিমধ্যে কিন্তু কোরবানির হাটগুলো গরু হাটগুলো খুবই জমে উঠেছে এবং পিরোজপুরের বেশ কিছু এলাকায় কিন্তু এই গরু হাটগুলো বেশ জমজমাট অবস্থায় আছে। আমি এখন অবস্থান করছি চলিশা বাজারে, শুক্রবার দিন ছুটির দিন অনুযায়ী কিন্তু এখানে কিন্তু ইতিমধ্যে বাজারটা জমে উঠছেন। আপনি দেখতেই পাচ্ছেন না পিছন থেকে সকাল থেকেই কিন্তু বেশ কিছু গরু কিন্তু ইতিমধ্যে হাটে আসা শুরু করছে এবং বিভিন্ন দামের গরু, বিশেষ করে 1 লাখ থেকে 5 লাখ টাকা দামের গরু কিন্তু এখানে আছে এবং ক্রেতারা বলছেন যে গরুর দাম তুলনামূলক বেশি, কিন্তু বিক্রেতা বলছেন যে তাদের যে লালন পালনের যে পরিমাণ খরচ গেছে সেই তুলনামূলকভাবে গরুর দামটা কিন্তু একটু কমই আছে। ঠিক আছে, এছাড়া আমি একটু বিষয় বলে রাখতে প্রশাসন থেকে বলা হয়েছে যে এই গরুর হাটকে রক্ষণাবেক্ষণ এবং সুন্দর ও সঠিকভাবে করার জন্য সুষ্ঠুভাবে যেন ক্রেতাদের কোনো সমস্যা না হয় সেটা দেখভালের জন্য কিন্তু ইতিমধ্যে তারা প্রচুর পরিমাণে কাজ করে যাচ্ছে। ক্রেতারা বলছেন যে এই গরুর যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী তারা অনেকটাই গরু এখানে উঠেছে এবং তেমন বড় গরু না উঠলেও যে মাঝারি সাইজের গরুর চাহিদা কিন্তু ক্রেতাদের কাছে অনেকটাই বেশি বলে তারা বলছে এবং ক্রেতারা বলছেন যে এই এলাকায় যে গরু ইজারার যে দাম ইজারা দেওয়া হয়েছে সেটা তুলনামূলক তাদের আওতা সাধ্যের মধ্যেই আছে এবং কোনো বিশৃঙ্খলতা অথবা জোর অন্যায্য কোনো কিন্তু হচ্ছে যে ইজারা ইতিমধ্যে নেওয়া হচ্ছে না। আর আরেকটা বিষয় বলে রাখি যে এখানে আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রেখে যে জাল টাকা প্রতিরোধের জন্য কিন্তু প্রশাসন থেকে ব্যাংক থেকে এখানে কিন্তু বেশ কিছু বুথ করা হয়েছে যাতে করে হচ্ছে যে ক্রেতারা কোনো অথবা গরু ব্যবসায়ীরা যেন এই যে কেনাবেচা হাটে কোনো সমস্যা না হয়ে থাকে। তবে আমরা বলে রাখি যে এই শুক্রবার ছাড়াও কিন্তু এই কোরবানিকে ঘিরে কিন্তু বিকেল হতে কিন্তু প্রচুর পরিমাণে গরু হাটে আসতেছে এবং ক্রেতা বিক্রেতা সকলেই গরু কেনার ব্যবস্থায় খুবই ব্যস্ত। মূলত ইরশাদ, এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ গরুর হাটে। কোটি এবং হাসিব, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। সবাই যখন গভীর ঘুমে, পাখিদের সাথে বাবা ঘুম থেকে উঠে যায়। মা বলেছে শহরের সবার জন্য কাজ করাই আমার বাবার দায়িত্ব। আমরাও তাই সবার কথা চিন্তা করে আমাদের ঈদটা স্যাক্রিফাইস করি। সবাইকে সুরক্ষিত রাখতে এমন নিরলস কাজ করে যায় যারা, সুরক্ষিত থাকুক তারা। দেখো আজ খুশি আকাশ, আনন্দ ভরা মুখ, যে জীবন দিলেন সবার তরে। সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে পবিত্র মক্কায় জড়ো হয়েছেন বিশ্বের নানা প্রান্তের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। ইহরামের কাপড় পরে মিনার পথে হজযাত্রীরা। এর মধ্য দিয়ে আজ শুক্রবার হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হলো। মিনায় পৌঁছে ফজর থেকে শুরু এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। বিস্তারিত লুৎফুর কবিরের রিপোর্টে।
বছর ঘুরে আবারও এলো পবিত্র হজ। প্রতি বছরের মতো এবারও বিশ্বের নানা প্রান্ত থেকে সৌদি আরবের মক্কায় জড়ো হয়েছেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। সেলাইবিহীন কাপড়ে বৃহস্পতিবার সন্ধ্যায় মিনার পথে যাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে হজের মূল আনুষ্ঠানিকতা। হজ মুসলমানদের জন্য ইসলাম ধর্মের 5টি স্তম্ভের একটি। শুক্রবার 8 জিলহজ জুমার নামাজের আগেই মিনায় পৌঁছে নামাজ আদায় করবেন মুসল্লিরা। পরদিন 9 জিলহজ সকাল থেকে জড়ো হবেন আরাফাতের ময়দানে। দুপুর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত সেখানে অবস্থান করা ফরজ। আরাফাতের ময়দানে সমবেত হওয়াকে বলা হয় হজের দিন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকে মুখরিত হবে আশপাশ। দিনটি ইয়াউমুল আরাফা নামেও পরিচিত। ওই দিন সূর্যাস্তের পর আরাফাতের ময়দান থেকে যাত্রা করবেন মুজদালিফার পথে। ওই রাতে মুজদালিফায় খোলা আকাশের নিচে অবস্থান করবেন মুসল্লিরা। পরদিন শনিবার সকালে সূর্যোদয়ের পর জামারায় শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করবেন হাজিরা। 10 জিলহজ আল্লাহর সন্তুষ্টি লাভে তারা পশু কুরবানি দেবেন। এরপর তাওয়াফ করবেন কাবা ঘর। সেখান থেকে হাজিরা ফিরে যাবেন মিনায়। টানা 2 দিন শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ দুপুরে আরো থাকছে। ভারী বৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত ভারতের উত্তর সিকিম। 6 জনের প্রাণহানি, আটকা পড়েছেন 1,500-এর বেশি পর্যটক। ভূমিদস্যুদের দৌরাত্ম্য বন্ধে বেঁধে দেয়া হয় নতুন ভূমি আইন 2023, কিন্তু আইন হওয়া সত্ত্বেও মামলার নিষ্পত্তি হচ্ছে না বলে জানান আইনজীবী। খোদ সরকার পক্ষে আইনজীবী বলছেন, আইনি সংস্থায় লোকবল সংকট ও অব্যবস্থাপনার কারণে মামলার নিষ্পত্তি এই ধীরগতি। সাবরিনা মজুমদারের বিশেষ প্রতিবেদন। খোরশেদ আলম বাড়তি উপার্জনের আশায় দীর্ঘ 20 বছর কাটিয়েছেন প্রবাস জীবন। রাত দিন এক করে জমিয়েছেন অর্থ, দেশের মাটিতেই কিনেছেন সম্পত্তি। দেখভালের দায়িত্ব ছিল রক্তের ভাই বোনদের, অথচ সম্পত্তির জেরে তারা যেন আজ বড় অচেনা। নিজের সম্পদ ফেরত চাইলে শুনতে হচ্ছে হত্যার হুমকি। অবশেষে আদালতের দোরগোড়ায় প্রবাসী মোর্শেদ। ওরা আমার ভাই বোনের দখল করে 3টা ফ্ল্যাট দখল করে ওনারা ইয়ে করে রাখছে। আমার ফ্যামিলিদেরকে হুমকি দিচ্ছে, মাইরা ফেলায়, এটা করবে সেটা করবে। এই জন্য আমি আইসা তাড়াতাড়ি দেখা গেছে এই মামলাটার জন্য আবেদন করছি। ভূমি আইন বিশেষজ্ঞ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক বলছেন, নতুন ভূমি আইন 2023 মোতাবেক বিরোধ নিষ্পত্তির জন্য ডিসি অফিস বা জেলা প্রশাসকের কাছে আবেদন করতে পারবেন ভুক্তভোগী, যা 3 মাসের মধ্যে একজন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। ডিসি সাহেবকে কর্তৃপক্ষ হিসেবে ঘোষণা করেছে আইনে। ডিসি সাহেবের কাছে দরখাস্ত করতে হবে। জেলা প্রশাসক মহোদয় দরখাস্ত প্রাপ্তির 90 দিনের ভিতর তা নিষ্পত্তি করবেন। 90 দিনের ভিতরে যদি নিষ্পত্তি না হয়, তাহলে যারা যারা নিষ্পত্তি না হয় জড়িত তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংসের কথা বলা আছে। এই আইনজীবী বলছেন, নতুন ভূমি আইন সহজে বাস্তবায়নযোগ্য হলেও কার্যকর ভূমিকা রাখতে পারছে না জেলা প্রশাসকরা। ভূমি সংক্রান্ত মামলাগুলো দীর্ঘায়িত হয়। প্রান্তিক মানুষ একদম নিচের কোর্ট থেকে শুরু করে হাইয়েস্ট অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত আসতে আসতে সর্বশান্ত হয়ে যায়। যাদেরকে আমরা কর্তৃপক্ষ ঘোষণা করছি আইনে, তারা নিজেকে কর্তৃপক্ষ মনে করে কিনা, তারা এই ধরনের সমস্যাগুলোর সমাধান করবে মনে করে কিনা, নাকি অন্যান্য কাজে ব্যস্ত থাকবে। মামলার নিষ্পত্তিতে ধীরগতির কারণ হিসেবে লোকবল সংকট ও জেলা প্রশাসকদের প্রশিক্ষণের অভাবকে দুষছেন রাষ্ট্রের এই আইন কর্মকর্তা। লোক সংখ্যা বেশি, মামলার সংখ্যা বেশি, ডিসপিউটের সংখ্যা বেশি, সেই অনুযায়ী কিন্তু বিচার বিভাগ সংশ্লিষ্ট পর্যাপ্ত জনবল কিন্তু এখনও নেই। যে কোনো আইন কার্যকর করবার জন্য কিন্তু এই আইনের সাথে যারা সংশ্লিষ্ট থাকেন তাদের পর্যাপ্ত এবং যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করাটা খুবই জরুরি। বর্তমান আইন বলছে, দলিল যার জমিদার, অর্থাৎ দখলে থাকলেই হবে না, প্রয়োজনীয় কাগজপত্র থাকতে হবে। একই সঙ্গে বিশেষজ্ঞরা বলছেন, জেলায় জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আরও তৎপর হলে ভূমি সংক্রান্ত জটিলতা অনেকাংশে কমে আসবে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ দুপুর।
দেখছেন সংবাদ দুপুর। টাঙ্গাইলে আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাইভেট কার চালক সহ 4 জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। শুক্রবার ভোরে কালিহাতী উপজেলার বাগুটিয়া এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাইভেট কার চালক সহ 3 জন নিহত হয়। আহত হয় আরও 4 জন। পুলিশ জানায় ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে 7 জনকে নেওয়া হলে কর্মরত চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করেন। এদিকে কালিহাতী উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পৌলি এলাকায় সকাল 8টার দিকে সিমেন্ট ভর্তি একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে 1 জনের মৃত্যু হয়। এতে আহত হয় বেশ কয়েকজন। মিয়ানমার থেকে গুলির ঘটনায় 7 দিন বন্ধ থাকার পর বিকল্প পথে টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাতায়াত শুরু হয়েছে। খাদ্যপণ্য কক্সবাজার থেকে গেলেও সাধারণ মানুষকে পড়তে হচ্ছে যাতায়াতের চরম ভোগান্তিতে। নাফ নদ ব্যবহার করতে না পারায় সেন্ট মার্টিন থেকে আসা ট্রলার ভিড়তে পারেনি কূলে। মাঝ সাগর থেকে ঝুঁকি নিয়ে যাত্রী ওঠানামা করছে ডিঙি নৌকায় করে। কক্সবাজার থেকে সৌরভ দেবের রিপোর্ট। এভাবেই ঝুঁকি নিয়ে টেকনাফ ছেড়ে সেন্ট মার্টিন যাচ্ছেন দ্বীপবাসী। কুল থেকে ডিঙি নৌকায় চেপে মাঝ সাগরে থাকা ট্রলারে উঠবেন তারা। দীর্ঘ 7 দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আটকা পড়েন সেন্ট মার্টিনের এসব মানুষ। অবশেষে টেকনাফের মুন্ডারডেল এলাকার সমুদ্র সৈকত দিয়ে বিকল্প পথে দ্বীপে যাচ্ছেন তারা। বিভিন্ন কাজে আসা সাধারণ মানুষ দ্বীপে ফিরতে গিয়ে জানান ভোগান্তির কথা। একজন যেখান থেকে টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাতায়াতের একজনের ভাড়া 200 টাকা, সেখান থেকে 5 মিনিটের ভাড়া 200 টাকা কেমন হয়? এর চেয়ে জুলুম আর কি। ঝুঁকি নিয়ে যাওয়ার পথেও অতিরিক্ত ভাড়া চাওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না থাকায় উদ্বেগ প্রকাশ করেন তারা। অসহায় মানুষ কি কাঁপছে, কোথায় থাকতেছে, এগুলো তো কোনো ঠিক থেকে নামে। টেকনাফ থেকে সেন্ট মার্টিন নৌ রুটের বোট মালিক সমিতির এই নেতা জানান, নাফ নদের মিয়ানমার অংশে এখনো অবস্থান করছে বিদ্রোহী গোষ্ঠী। তারা ঘোরাঘুরি করতেছে। আমরা যে ট্রলার থেকে যে পথ দিয়ে যাওয়ার কথা ছিল ওই পথে তারা ঘোরাঘুরির কারণে আমরা আজকে নিয়ে আমরা সেন্ট মার্টিন যেতে পারি না। বিকল্প পথে যাতায়াতের প্রথম দিনে প্রায় 400 মানুষ পারাপার করছে বলেও জানান তিনি। মুন্ডারডেলের ঘাটে আমরা 4টা ট্রলার নিয়ে আসছি। ওখান থেকে প্রায় 200 মতো লোকজন আসছে সেন্ট মার্টিন থেকে। আর টেকনাফে যারা আছে ওখানে প্রায় 200 মতো লোক হবে। ওদেরকে আমরা উঠানোর চেষ্টা করতেছি, ওদেরকেও নামানোর চেষ্টা করতেছি। 1 সপ্তাহ ধরে মূল ভূখণ্ড টেকনাফের সাথে নৌপথে যাতায়াত বন্ধ ছিল দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের। ফলে বিচ্ছিন্ন হয়েছিল সেখানকার 10,000 বাসিন্দা। দ্বীপ থেকে নিয়মিত নৌপথে যাতায়াত করার চেষ্টা করা হলেই মিয়ানমার থেকে ছোড়া হচ্ছিল উপর্যুপরি গুলি। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর। দেখছেন সংবাদ দুপুর। আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রবল বর্ষণ ও ভূমিধসে বিপর্যস্ত ভারতের পর্যটন খ্যাত রাজ্য সিকিম। নাজুক পরিস্থিতি রাজ্যের উত্তরাঞ্চলে। এখন পর্যন্ত 6 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। অন্যান্য রাজ্যের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে লাচুং এবং লাচেনের। এতে আটকা পড়েছেন 1,500-এর বেশি পর্যটক। লুৎফুর কবিরের রিপোর্টে বিস্তারিত। বর্ষা না আসতেই ভারতের পর্যটন খ্যাত রাজ্য সিকিমে ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢল। একদিনেই পরিস্থিতি নাজুক। টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর সিকিম। অনেকটা অবরুদ্ধ হয়ে পড়েছেন সেখানকার জনজীবন। ঝোড়ো বাতাস ও বৃষ্টিতে পাহাড়ের আঁকাবাঁকা সড়কে আটকা পড়েছে গাড়ি। পর্যটনের জন্য সুপরিচিত লাচুং এবং লাচেন সহ আরও কয়েকটি জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ঘুরতে গিয়ে বিপাকে পড়েছেন হাজারো পর্যটক। শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যমগুলোয় জানা গেছে, গুরুত্বপূর্ণ সড়ক ভেঙে অনেকে আটকা পড়েছেন। তাদের উদ্ধারে পাঠানো হয়েছে জরুরি বিভাগের কর্মীদের। বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বেশ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। মঙ্গনের জেলা প্রশাসক হেমকুমার ছেত্রী জানান, পাকশেপ ও অভিথাং গ্রামে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে।
মঙ্গন ও চুংথাং সংযোগকারী বেইলি সেতু ভেঙে ভোগান্তি আরও বাড়িয়েছে। ভূমিধসে চাপা পড়েছে অনেক বাড়িঘর, বিদ্যুতের খুঁটি ভেঙে অন্ধকারে বহু মানুষ। সেখানে উদ্ধার এবং ত্রাণ সহায়তা পাঠাতে তৎপরতায় নেমেছে রাজ্য সরকার। সহায়তার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী প্রেম সিং তামান। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।